বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তাকে তো ভগবানের রূপে অনেকেই দেখেছিলেন, তিনিও তো ওই তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী, তাহলে ওনার এগেনস্টে কেন আপনারা? দেখুন, তমলুক লোকসভা কেন্দ্রটা এমন একটা কেন্দ্র যেখানে আমাদের পার্টি চেয়ারম্যান ভাইজান নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি আমাকে সিলেক্ট করেছেন। একটা বিশেষ কারণ আছে সেখানে, যে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে অর্গানাইজ দুর্নীতি হয়েছে, একদম স্ট্রাকচারাল দুর্নীতি, একদম নিচু লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, ধরুন প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, পিএসসি, পৌরসভা, ইভেন পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার নিয়োগ, পিএসসি নিয়োগ, প্রত্যেকটা জায়গায় নিয়োগ দুর্নীতি হয়েছে। ইভেন কাটমানি থেকে শুরু করে একটা সেচ ক্ষেত্র বা একটা জলাশয় পরিষ্কার, সেক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। সেই জায়গা থেকে এই যে কুলসিত রাজনীতি, এখন বর্তমানে মানুষ ভাবে যে কুলসিত হয়ে গেছে, সেই কুলসিত রাজনীতিটাকে নিষ্কলুষ করতে স্বচ্ছ ভাবমূর্তি মানুষদের রাজনীতিতে উঠে আসা উচিত। সারা জীবন বলুন তো, যে তৃণমূলের চোর যারা রয়েছে, যারা দাগাবাজ রয়েছে, তো অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে, অভিজিৎ গাঙ্গুলি তো বিজেপির প্রার্থী, তো আপনি কি মনে করছেন? আপনি বলছেন বঞ্চিতদের কণ্ঠস্বর হতে চান আপনি, অভিজিৎ গাঙ্গুলিও তো এই বঞ্চিত চাকরির প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে অনেক কথা বলেছেন তাদের পরে, তো আপনি কি অভিজিৎ গাঙ্গুলিকে যোগ্য মনে করছেন না, যে বঞ্চিত মানুষদের কণ্ঠস্বর উনি হতে পারবেন? দেখুন, জাস্টিস গাঙ্গুলিকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি, কারণ উনি রাজ্যের যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির নগ্ন চিত্রটা মানুষের সামনে এনে দিয়েছেন। কিন্তু যদি আমি অন্যভাবে ভাবি, যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে মূলত রাজনীতির লড়াই হয়, রাজনৈতিক মতাদর্শের লড়াই, তার রাজনৈতিক ফিলোসফির লড়াই, তো সেই জায়গা থেকে জাস্টিস গাঙ্গুলি মহাশয় যে রাজনৈতিক ফিলোসফিতে বিশ্বাসী, যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, সেই রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শের বিস্তর পার্থক্য রয়েছে। আমরা জানি ভারতবর্ষ হলো একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র। সেই জায়গায় দাঁড়িয়ে যে রাজনৈতিক দল শুধুমাত্র ধর্মকে ইস্যু করে রাজনীতি করতে চায়, মূলত সেই রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সেকুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার যথেষ্ট মতাদর্শের পার্থক্য রয়েছে। সেই জায়গা থেকে উনি আমার অবশ্যই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিকভাবে আমার ওনার সঙ্গে লড়াই হবে। অভিজিৎ গাঙ্গুলি বিপরীতে, তারপরে দেবাংশু ভট্টাচার্য তো রয়েছে, সায়ন ব্যানার্জি রয়েছে, এত সব তাবর প্রার্থীরা যাকে বলে, তাদের সঙ্গে লড়াইটা কতটা কঠিন? দেখুন, বঞ্চিত মানুষের, আমি একটু আগে আপনাকে বললাম যে আমি মূলত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হতে চাইছি। আজকে যদি আমি একটা যুব প্রজন্মের কথা বাংলার উল্লেখ করতে যাই না, ধরুন আপনি যদি আজকে পশ্চিমবঙ্গে না থেকে যদি আপনি অন্য কোনো রাজ্যে থাকতেন, তাহলে আপনার কর্মসংস্থানের চিত্রটা ভিন্ন হতে পারত। এই যে সমস্যাটা, এই সমস্যাটা তৈরি করে দিয়েছে কিন্তু রাজ্য সরকার একদম সুপরিকল্পিতভাবে, যার কারণে এই যে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ বলছিলাম না, তো এই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে আইনজীবীদের ভূমিকা সত্যি অনস্বীকার্য। তার মধ্যে পড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তার সঙ্গে পড়েন ফিরদৌস মহাশয়। কিন্তু আপনি যার কথা উল্লেখ করলেন একটু আগে, আমি তো জানি উনি তালপাতার সেপাই। আজ পর্যন্ত যতগুলা মামলায় জাস্টিস গাঙ্গুলি মহাশয় এখনও পর্যন্ত সিবিআই অর্ডার দিয়েছেন, একটা মামলার অর্ডার কপি বার করে আপনি দেখাতে পারবেন যেখানে সায়ন ব্যানার্জি মামলা লড়েছিলেন? তাহলে উনি মূলত বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং আরও যারা সহযোগী ছিল তাদের ক্রেডিটটা নিতে চাইছেন উনি আইনজীবী হিসাবে, কিন্তু না, বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে যতটুকু চিনি, উনি একজন ফেসবুকার, ইউটিউবার। তার বাইরে আমি ব্যক্তিগতভাবে আইনি বা আইনজীবী হিসাবে আমি ওনার পরিচয়টাকে সেইভাবে আজও পর্যন্ত প্রস্ফুটিত হতে দেখিনি। বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি হোক বা সায়ন ব্যানার্জি বা দেবাংশু ভট্টাচার্য, তাদের সঙ্গে লড়াইটা কোনো ব্যাপারই না। আপনিও তো রাজনীতিতে নতুন, তো 2021 সালে যে দলটা আত্মপ্রকাশ করলো, সেই দলটাকেই কেন বেছে নিলেন? দেখুন, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতিতে আসা উচিত। আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যেটায় আমি এসেছি, আইএসএফ, নওশাদ সিদ্দিকী মহাশয় যার চেয়ারম্যান, সেই দলের দেখুন ইলেকট্রাল বন্ড নেই, সেই দলের কাছে কোনো কাটমানি নেই, সেই দলের নামে কোনো নিয়োগ দুর্নীতির অভিযোগ নেই, সেই দলের কাছে
কোনো বিপুল পরিমাণে অর্থ যেটা দুর্নীতির কারণে পেয়েছেন এমন কোনো অর্থ নেই। এই রকম একটা স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ রাজনীতির ময়দানে আসা, রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া, মানুষের সঙ্গে রাজনৈতিক প্রত্যেকটা মানুষকে, শিক্ষিত যুব সমাজকে বলবো এই রকম রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আসা উচিত। কারণ আপনি একটা দেখুন, আমি যদি ব্যক্তিগতভাবে নওশাদ সিদ্দিকীর কথা বলতে যাই, উনি একজন ভদ্রস্থ সভ্য পরিবারের ছেলে, ট্র্যাডিশনাল পরিবারের ছেলে। সেই জায়গা থেকে সেই মানুষটাকে শুধুমাত্র মানুষের কথা বলতে গিয়ে 43 দিন এই রাজ্য সরকারের অপদার্থ প্রশাসন জেল খাটিয়েছেন। কি দরকার ছিল ওরা রাজনীতিতে এসে জেল খাটতে যাওয়ার? কোনো দরকার ছিল না ব্যক্তিগতভাবে আমি মনে করি। কিন্তু কোথাও তিনি মনে করেছেন নিষ্পীড়িত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের কণ্ঠস্বর হিসাবে পশ্চিমবঙ্গে কোনো এক যুব সমাজকে উঠে আসতে হবে, সেই যুব সমাজের কাণ্ডারি হিসাবে তিনি মূলত দায়িত্বটা নিয়েছেন। ইলেকটোরাল বন্ড থেকে টাকা তো সিপিআই মনে হয়নি, তার সঙ্গে জোট করার কথা ছিল আইএসএফের। তো সে জোট করে লড়াই করলে তো লড়াইটা আরও বেশি জোরদার হতো। তাহলে জোট না করে একলা চলো ডাক দিল আইএসএফ, সেখান গিয়ে তো আজকে রাজনৈতিক মহল বলছে যে আসলে ভোট কাটুয়ার ভূমিকা পালন করবে আইএসএফ বাংলায়। এই ভোট কাটুয়া প্রসঙ্গটা আসলে আমার খুব হাসি পাচ্ছে একটাই কারণে। আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, আমি মূলত চেষ্টা করব তথ্যের বাইরে কথা না বলার। আমরা দেখেছি 2016 সালে সিপিআইএমের ভোট ছিল 27%, একদম তথ্যটা আপনি মিলিয়ে নেবেন। আর সেই ভোটটা 2019-এ লোকসভায় এসে দাঁড়ালো মাত্র 7%। যেখানে এই রাজ্যে বিজেপির 2014-তে যদি আমরা লক্ষ্য করি, সেখানে এসে দেখলাম যে মাত্র 2টো লোকসভার এমপি ছিলেন। আর সেই 20% বিজেপির ভোটটা, মানে সিপিএমের ভোটটা বিজেপিতে যাওয়ার ফলে সেই আসন সংখ্যা হয়ে দাঁড়ালো 18। তাহলে সেই জায়গায় বলুন তো যে আইএসএফ সুবিধা করে দিচ্ছে নাকি সিপিএম একসময় আগে রাম পরে বাম এই তত্ত্বে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠা করেছে? কোনটা? যদি তথ্যের বিচারে আমি যাই, অনুরূপভাবে যদি কংগ্রেসকেও পশ্চিমবঙ্গে মূল্যায়ন করি, তাহলে সেখানেও দেখতে পাবো দিন দিন পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রায় এত তলানিতে চলে গেছে যে আর পশ্চিমবঙ্গে কংগ্রেস ঘুরে দাঁড়াবে এটা কল্পনা করাও বৃথা। তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষেত্রে বামেদের উপর ভরসা করতে পারেনি বা এখনও পারছে না আইএসএফ, এটাই বলতে চাইছি। পার্টি নেতৃত্বর সিদ্ধান্ত অনুসারে মূলত এই জোট না হওয়া, তার অনেকগুলা সবিস্তারে কারণ বিশ্লেষণ করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে এটা সর্বোপরি পার্টির সিদ্ধান্ত। পরবর্তীতে রাজনৈতিক প্ল্যাটফর্মে এখন সবাই একলা চলন নীতি নিয়েছে, ভবিষ্যতে কে কার সঙ্গে গাঁটছড়া বাঁধবে বা রাজনৈতিক ময়দানে আসবে সেটা সময় বলবে। আচ্ছা, তমলুকে তাহলে যদি আমি ভোট কাটার প্রসঙ্গে বলি, তমলুকে তাহলে কার ভোট কাটতে গিয়েছেন আপনি? দেখুন, আমি বারবার একটা কথা বলছি যে আমি মূলত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। আমি যদি তমলুকের মাটিতে যাই না, তাহলে দেখতে পাবো তমলুকের এখনও প্রচুর মানুষ যারা রয়েছে দরিদ্র সীমার নিচে বসবাস করে, যাদের কাছে ন্যূনতম সরকারি অর্থের বা সরকারি সুবিধাগুলো এখনও পর্যন্ত পৌঁছাচ্ছে না। যদি আমি দেখি তমলুকের বুকে কয়েক লক্ষ বেকার যুবক রয়েছে, কয়েক হাজার যারা চাকরি প্রার্থী এখনও পর্যন্ত পরীক্ষা দেওয়ার আশায় রয়েছে তমলুকের বুকে, এই সংখ্যাটা কিন্তু নিখাত কম নয়। আর পশ্চিমবঙ্গের যদি ওভারঅল আমি বলতে যাই, তাহলে দেখব প্রায় 25 লক্ষ চাকরি প্রার্থী যারা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য বসে আছে, সংখ্যাটা আমি বলি 25 লক্ষ। আর সারা পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক আপনি দেখুন, রাজ্যে কাজ না পাওয়ার কারণে ইভেন তমলুকের মানুষ, আমি ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে যাচাই করতে গিয়ে দেখছিলাম যে তমলুকের প্রচুর মানুষ এখনও পর্যন্ত বাইরে কাজ করে। এই মানুষগুলো যদি রাজ্যে কর্মসংস্থান পেত, তাহলে স্বাভাবিকভাবে তারা বাইরে যাওয়ার প্রয়োজন হতো না। সেই জায়গায় বিগত 13-14 বছরে আমাদের রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমার লড়াই মূলত চোরেদের বিরুদ্ধে, আমার লড়াই বঞ্চনা, শোষণ নিপীড়িত মানুষের পক্ষে। তমলুকে আপনি জিতবেন আশাবাদী? বঞ্চিত মানুষের সংখ্যা সবথেকে বেশি পশ্চিমবঙ্গে। এই বঞ্চিত সমাজের প্রতিনিধি হিসাবে আমি এসেছি। আমি আশাবাদী বঞ্চিত মানুষ যারা বঞ্চনার শিকার তারা আমার পাশে এসে দাঁড়াবে এবং আমি সেখান থেকে জয়লাভ করব।